এটা একটা আলাদা একটা আবেগের প্রশ্ন। আমার সাথে যারা পড়াশোনা করছে তাদের মধ্যে জানি না কারা বেঁচে আছে কারা বেঁচে নাই। তবে আমি যেমন চিটাগাং ইউনিভার্সিটির 50 বছর পূর্তি উপলক্ষেও আমি গিয়েছি। আচ্ছা। হ্যাঁ, অনুষ্ঠানে গিয়েছি। বছরে একবার রিউনিয়ন হয়, মানে গেট টুগেদার হয়, আমি সেখানে অ্যাটেন্ড করি। আসলে কি অ্যাটেন্ড করাটার মধ্যে একটা আলাদা স্পন্দন জাগে মনের মধ্যে, যে আমি এই স্কুলে পড়েছি, এই স্কুলের সব কিছু যেমন আমার চোখের সময় ভেসে আসে। আমি যেমন ফিরে যাই এই 60 বছর আগে আমি ফিরে যাই, বা 60-70 বছর আগে ফিরে যাই। আমি কেমন ছিলাম আমি, আর এখন আমি কেমন হচ্ছি। হ্যাঁ, আমি কি আমার জায়গায় আছি কিনা, নাকি আমার পরিবর্তন হয়ে গেছে কিনা। হ্যাঁ, কারণ যে এই উদ্দেশ্য নিয়ে আমার গার্জিয়ান বা মা বাবা সেখানে পড়াইছে, নিশ্চয়ই তো একটা ভালোভাবে গড়ে ওঠার জন্য। আমি জানি না আমি কতটুকু এই প্রেক্ষাপটে মানুষ কিসের জন্য লেখাপড়া করে। প্রথম কাজ হলো তার ভিতরে হিউম্যানিটি যদি না জন্মায়, তাহলে এই জ্ঞান অর্জন করে কী লাভ হবে, মনোরথ থাক। সুতরাং আমি কতটুকু মানবিক হইতে পারছি, আমি কতটুকু মানুষের পাশে দাঁড়াইতে পারছি আপদে বিপদে, রাষ্ট্রের প্রতি আমার কতটুকু কর্তব্য করতে পারছি, সমাজের প্রতি কতটুকু কর্তব্য করতে পারছি, আমি পরিবারের প্রতি কতটুকু কর্তব্য করতে পারছি, এইগুলোর জন্য আমি মূল্যায়ন করলেই তখন আমার এই ইউনিয়নে যাওয়াটা সার্থকতা পাবো। যে আসলে যে হ্যাঁ আমার, এবং আপনি সে খুশি হবেন আমি পড়েছি, তারপরে আমার 2 ছেলে পড়েছে এই মিশনারিতে। হ্যাঁ, সুতরাং এবং একটা জিনিস কি, তাদের ভিতরে মানে মানবিকতাটা, মূল্যবোধ, এই বোধটা তার ভিতরে পেয়েছি, দেখতে পাই। কারণ এটা একটা ডিসিপ্লিন, এবং তারা সবচেয়ে বড় ছিল যে ডিসিপ্লিন বা যেটা শেখায় ভালো বোঝা, এটাই হলো তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং তারা কিন্তু ওই ঘোরামিতে নাই, যে এটা খ্রিস্টানদের স্কুল, যে সুতরাং এদের প্রাধান্য বেশি বা এই ইত্যাদি বা ওদের কালচারে পড়াবে, তা না। আমার মনে আছে 52 ভাষা আন্দোলনে আমিও তখন তো বুঝি নাই 52 কি রাষ্ট্রভাষা কি, অত চিন্তা করি নাই, কিন্তু তাদের লোক আমি স্লোগান দিয়েছি। বোঝা গেল যে ওনারাও কিন্তু ভাষা আন্দোলনের শরিক ছিলেন, সমর্থন করেছেন। নাইলে তো আমাদেরকে মিছিল করে লাইন ধরে আমাদের রাস্তায় পাঠাতো না, মানে সব কিছুতেই ইনভলভ করা। হ্যাঁ, রাষ্ট্রের সব কিছুতেই, অর্থাৎ মূল স্রোতের সাথে ওরা সবসময় থাকতে। এটাই যাক, এখন ইনশাআল্লাহ আমি তো বললাম রিউনিয়নটা আমার কাছে মনে হলো যে আমি নিজেকে আবার নতুন করে খুঁজে পাবো, এবং আমি না, যারা রিউনিয়নে যাবে তারা নিজেদেরকে খুঁজে পাবে না আবার, যে আমি তো এখান থেকেই আমার শুরু, আমি এখন শেষ পর্যায়ে গেছি। সবাই তো মোটামুটি শেষ পর্যায়ে চলে গেছে, নিজের এখন কর্মজীবন চলে গেছে। তাহলে শুরুটা তার জীবনে কতটুকু ইমপ্যাক্ট করতে পারলো, এটার মূল্যায়ন করার সবচেয়ে বড় একটা সময় পায় তখন। এটাই হলো রিউনিয়নটা। আর দেখা সাক্ষাৎ হয়, পুরানো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়। হ্যাঁ, আমিও মাঝে মাঝে ওই বন্ধু বান্ধবের খুঁজি, মনে ভাবি যে ওর সাথে আমার, যেমন সিলেটে একটা ছেলে ছিল ইকবাল বলে, খুব ভালো সম্পর্ক ছিল আমার সেই বয়সে। হ্যাঁ, মাঝে মাঝে খুঁজি কোথায় যে ইকবাল আছে, আর তো দেখা নাই, যোগাযোগ নাই। আর তখন যদি মোবাইলের যুগ থাকতো, নিশ্চয়ই আমি মোবাইলে তার নাম্বারটা সেট করে থাকতাম, সে যেখানে থাকতো দেখা হতো। সে হয়তো বেঁচে আছে কি যাই না, তবে ইকবালকে মাঝে আমি খুব মিস করি। ইকবালকে ইনশাআল্লাহ ভালো ছেলে, আমরাও চাই এর মাধ্যমে আসুক। হ্যাঁ, ইকবাল আছে, ফারুক আছে, এরকম অনেকে আছে যাদের সাথে আমি পড়াশোনা করছি, একসাথে পড়াশোনা করছি। সেই দিনটা ছিল এক ধরনের। এবং সত্যি কথা কি, আমি শেষ কথাই বলবো, মিশনারিটা কনভেন্ট স্কুল আমাদের সময় ছিল আওয়ার লেডি অফ ফাতেমা কনভেন্ট স্কুল। তো আসলেই এরা একটা ব্যবসায়িক মানসিকতা নিয়ে কিন্তু তারা স্কুল করে নাই। যদি এটা প্রাইভেট স্কুল,
সাধারণত প্রাইভেট স্কুল সাধারণত হয় আমাদের দেশে একটা ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে, মনোবৃত্তি কিন্তু ওরা কিন্তু ওই ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে তারা না। স্কুল করে নাই। মানুষ করা মানুষ একটা মানুষ করার কারখানা করেছিল, এবং এটাই হলো সবচেয়ে বড়, আমি মনে করি এদের একটা স্কুলের। সবচেয়ে বড়, আমি তাদেরকে এই ব্যাপারে আমি ধন্যবাদ দিই যে এরা মানুষ করার কারখানা করে রেখেছে। সেইটাই এখন পরবর্তীতে ওরা তো আর আসে নাই বা চলে গেছে। এখন যারা বাঙালি যারা এটা কর্ণধার হয়েছেন বা এরা দেখভাল করে, তাদের ভিতরে ওই সচেতনতা যদি থাকে, ওই মানসিকতা যদি থাকে, আমি মনে করি ইনশাল্লাহ সমাজ, রাষ্ট্র, পরিবার উপকৃত হবে। থ্যাংক ইউ। আর অবশ্যই আসবেন। এদেরকে মোবাইল দিয়া এদেরকে কনসেন্ট্রেট করে রাখা হয়, হ্যাঁ কিন্তু এক সময় আমাদেরকে কি বলতো, ঘুম পাড়ানি, মাসি পিসি মোদের বাড়ি এসো, এসো, এই ধরনের গান খাটনায় দিয়ে বালক ঘুমাইতো। নাই, এই যে পরিবর্তনটা, এটাকে আপনি অস্বীকার করতে পারেন না, না এটাকে মানতে হবে আপনাকে। এবং আজকে আপনি এই মুহূর্তে আপনি কোথায় আছেন, আপনার পরিবার লগে ভিডিও কলে আপনি যোগাযোগ করতে পারতেছেন হ্যাঁ যে আমি এই জায়গায় আছি। ইভেন আজ থেকে 30 বছর আগেও কাস্টমার আসছে, কাপড় কিনে নিয়ে গেছে। এখন প্রথমে ভিডিও কলে আগে দেখায় যে এই কাপড়টা কেমন আছে, তার মতামত আছে, সে হয়তো বাড়ি থেকে বেরোতে পারতেছে না। না এই যে জিনিসগুলো আমি কেন বললাম যে মিশনারি স্কুলে একটা কি আমাদের সময় কম্বাইন ছিল, হ্যাঁ আমরা ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করতাম। আপনারা কি 10 পর্যন্ত ছিলেন? হ্যাঁ 10 পর্যন্ত, হ্যাঁ ছেলেমেয়েরা 10 পর্যন্ত পড়তো, এবং ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। মেয়েদের আলাদা। তখন থেকে শুরু হয়েছে ওই যে হোস্টেল, এর আগে আচ্ছা, ছিল আচ্ছা। না। এবং বিশেষ করে সিলেটের থেকে আসতো, ম্যাক্সিমাম সিলেটের ছেলেরা আসতো, হ্যাঁ, হ্যাঁ। এখানে পড়াশোনা করতো। তারপরে ঢাকার থেকে আসতো পড়াশোনা হোস্টেলে, করতো। হোস্টেলে। আর কুমিল্লা যারা রিনাউন্ড ফ্যামিলি আছে, মুসলিম ফ্যামিলি, এদের মেয়েরা Already তে ছেলে মেয়েরা পড়াশোনা করতো। হ্যাঁ। এটা আমি দেখেছি। কারণটা কি, তখন তার পাশাপাশি ছিল প্রাইমারি স্কুলগুলো, আচ্ছা যেমন গিরিদেরি হাই স্কুল, হ্যাঁ। মানে এরকম এই ধরনের বেশ কিছু প্রাইমারি স্কুল ছিল, যে ওই জেনারেল পিপল ওখানে পড়াশোনা করতো। আচ্ছা কারণ ওখানে বেতন থেকে শুরু করে সব কিছুর একটু তখনকার সময়ে কিন্তু একটু হাই রেঞ্জ ছিল। হায়ারিং ছিল। আরেকটা গেল, ওখানে কিন্তু ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম দুইটা দুইটা ভাগে ছিল। ভাগ ছিল ও আচ্ছা সে আমলে। সেই আমলে। এখন আমি রাস্তার পাশে যে বিল্ডিংটা দেখেন না, হ্যাঁ। রাস্তার পাশে, মেইন রোডের পাশে, এটা ছিল বেঙ্গলি মিডিয়াম। তখন ছিল এটা চৌচালা ঘর ছিল, লম্বা 3 ইঞ্চি লম্বা করে। লম্বা ঘরটা ছিল, এটা বেঙ্গলি মিডিয়াম ছাত্রছাত্রীরা পড়তো। আমরা ওটাতে কেজি পড়ছি এই পাশাতে। হ্যাঁ, আর আমরা পড়তাম ইংলিশ মিডিয়ামে আচ্ছা আচ্ছা এই পাশে। ও আচ্ছা দুইটা ভাগ ছিল। দুইটা ভাগ ছিল। একটা মিডিয়াম, চলো। বেঙ্গলি মিডিয়াম আর একটা ইংলিশ মিডিয়াম। বেঙ্গলি মিডিয়ামে এই টিচাররা সব এই বাঙালি এরকম থেকে গেছে আর কি, সমাজ থেকে গেছে তারা। ও আচ্ছা আচ্ছা আর ইংলিশ মিডিয়ামে তারা সব এই সিস্টাররাই পড়াইতেন, তো এখন তো এবং খালি বাংলা একটা ক্লাস দিতেন একজন ম্যাডাম, বাঙালি ম্যাডাম। কি নাম ছিল? এটি ওই বই দেখলে বেরিয়ে দেবো, তাদের রেকর্ড দেখলে বেরিয়ে দেবো। আচ্ছা কুমিল্লা শহরে আমি বলবো আওয়ার লেডি অফ ফাতেমা স্কুলটা একটা টার্নিং পয়েন্ট বড় শিক্ষাক্ষেত্রে। সেখানে সত্যি কথা বলতে কি, একটা শুধু শিক্ষা না, শিক্ষার সাথে ডিসিপ্লিনটাও মেনটেন, শিক্ষার সাথে মানে অর্থাৎ ডিসিপ্লিনটাও তারা ভীষণভাবে শেখাতো। হ্যাঁ। এবং আমরা তখনই দেখেছি যে ডিসিপ্লিন কাকে বলে, এবং আমরা সবসময় মানে ক্লাসে যেতাম এবং মানে ক্লাস ফলো করতাম। আর তখনকার শিক্ষার মানটা ছিল অনেক অনেক, আমি এখনকার সাথে তুলনা করলে অনেক উন্নত মানের। এবং তখনকার যে শিক্ষক ছিল, সিস্টার ছিল,
তারা অসম্ভব দরদ দিয়ে পড়াতেন, যাতে শুধু জ্ঞান দেওয়া না, সাধারণত সব দিক দিয়েই যেমন একটা মানুষ পাওয়া যায়। আমার তখনকার সময়, আমি আজকে এই যে প্রতিষ্ঠানকে নিয়ে দাঁড়িয়ে আছি, আমি সবাইকে বলি, আমাদের কাছে একটা ছিল, চ্যাপ্টার ছিল, দ্যাট মিনস ড্রয়িংয়ের চ্যাপ্টার। আমি তখন সেই যে ড্রয়িংয়ের হাতে করি আমার শেখানো হয়েছে, এবং তখন যেমন 100-এ 99, 100-এ 98, 100-এ 100 পেতাম আমি, এবং ওই যে ড্রয়িংটা শেখা দিয়েছে আমাকে, আমি যে শিক্ষা পাইছি সেই ড্রয়িংয়ের, এটা আবার পরবর্তী আমার ব্যবহারিক জীবনে আমি সেই খাদি করে ওই ড্রয়িংটাই কাজে লাগাই। এখন বুঝতে পারেন যে কীরকম। প্লাস বাৎসরিক যেই আমাদের যে ফেস্টিভ্যালটা হতো, এটাও খুব খুব সুন্দর হতো, এবং মাঠের মাঝখানে, এবং এখন মানে তখন তো ওই বিল্ডিংটা খালি শুরু হয়েছে, খালি ওই পার্সনের খুব ডিয়ার বিল্ডিংটা আর কি। তখন এটা খালি ছিল, টিন শেড ছিল, খালি ছিল। আর ফাদার ছিলেন একজন, উনিও খুব মানবতা দর্জি। কেন বলছি? কারণ উনি একটা ডিসপেন্সারি ছিল ভিতরে, কোনো ওষুধ দিতেন, চিকিৎসা করতেন। এটা আমি নিজে দেখেছি, এই পাশেই ছিল। আর পাশাপাশি এই সিস্টার লিও, এবং আপনাদের প্রিন্সিপাল ছিল সিস্টার লিও। এবং সে একটা জিনিস কি, যে তখন এই যে কি বলে অ্যাসেম্বলির সময়, তখনকার সময়ের যে সেই পাকিস্তানি জাতীয় সঙ্গীত আমাদের গাওয়ানো হইতো। আমার সোনার বাংলা পাকিস্তানি জাতীয় সঙ্গীত, মানে তখন থেকে পাকিস্তানি সোনার বাংলা তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আর ওটা ছিল ওই পাকিস্তানি মানে এই জাতীয় সঙ্গীত গাওয়ানো হতো, এবং পাকিস্তানি ফ্ল্যাগ টাঙানো হতো। এবং একটা জিনিস কি, এতগুলো আমরা ছাত্রছাত্রী পড়তাম, ওরা যদিও ভিন দেশের ছিল, কিন্তু তারা কখনো মানে আমার সেই বয়সে বলছি, কখনো ইনসিস্ট করে নাই, কোনো ধর্মকে প্রাধান্য দেয় নাই। এখানে যার যার ধর্ম সে পালন করতেছে, যার ধর্ম যেটা সে এখানে পালন করতেছে, এখানে কোনো রকমের ইন্টারফেয়ার করে না। যারা যে ধর্ম বলো না যে আজকে রবিবার, আজকে প্রেয়ার দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই করো, সেই করো, এটা করো, সেটা করো, তা না, যার যার ভাবে চলছে। আর আমরা মনে আছে, আমি তখন বেবিতে পড়ি, তখন যে আমরা ABCD পড়তাম না, আমাদের গান গিয়ে গিয়ে পড়াইতো, ABCD EFG, এভাবে গান গিয়েতো। এতে হতো কি, একটা রিদম তৈরি হতো, আর এটা মুখস্থ হতো না, ওই সরে সরে ওয়ার্ডগুলো চলে আসতো। তো আর আর কি বলবো, আর তখন তো দেখেছি যে যে গাছগুলো আছে না, বড় বড় গাছগুলো, তখন এগুলো আমরা রোপণ করতে দেখেছি আর কি। কোন সাল? ওই যে 50 সালে। এবং 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 তখন সামনে বেড়া ছিল, তখন ওয়াল ছিল না, গেট ছিল, গেটের মধ্যে এই যে একটা রাধা ঝুমকার ফুলের গাছ ছিল। ব্লুটা হইলো, ভিতরটা ছিল ভায়োলেট, তারপরে ব্লু, তারপরে আপনার ছিল সুন্দর ফুলগুলো হয়েছে এইগুলো। মানে ম্যাট্রিক কোন ইয়ার? আমি তারপরে চলে আসলাম হাই স্কুলে, তারপরে 1964 ম্যাট্রিক, তারপরে 66-এ ইন্টারমিডিয়েট, তারপরে চিড়িয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি 1970-তে, এবং ফার্স্ট বেস্ট ম্যাথমেটিক্সে আমি চিড়িয়া ইউনিভার্সিটি। এখন বর্তমান স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলেন। বর্তমান স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু বলেন। এটা একটা কি, মানে আজকের যে বর্তমান ছাত্র সমাজ বলি, মানে আমার এই সামাজিক অবস্থায় বলি, এটা কিন্তু এই পরিবর্তনটা, এটা আসলেই, এগুলো আসলে এটাকে বলে বিবর্তন। এটাকে আমি কোনো ভুল কিছু বলছি না, এটাই বিবর্তন আসবে। যেমন
আমার ঘরে আমরা একসময় পিড়িতে বসে ভাত খেতাম। আপনাদের এখানে আপনার বসতেন ওই 10 টাকাতে বসা কি মাদু বেঁধে দিতেন। আমি এরকম খুব আমার মুসলিম বন্ধু ভাই থেকে বসে ভাত খাইছি। এখন ওই 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 কালচারটি উঠে গেছে। নাই, এখন সবাই টেবিল চেয়ার, ডাইনিং টেবিল বলে, সবাই যার যার ঘরে যার যার সামর্থ্য ডাইনিং টেবিল। হ্যাঁ। এটা একটা বিবর্তন না? বিবর্তন। এবং এটাকে আপনি মানতে হবে। এবং ডিনার ন্যাপকিন, আগে আগে কোনো ন্যাপকিন ব্যবহার ছিল করতো না, না। কিন্তু এখন ডিনার ন্যাপকিনের জায়গাতে আসছে টিস্যু পেপার। টিস্যু পেপার। তো এইগুলোই হলো পরিবর্তন। এই পরিবর্তনটাই বর্তমান আমরা দেখতেছি। সুতরাং এখানে এখানে কোনো আমি মনে করি অতিরিক্ত কিছু আমি খারাপ দেখি না। না। এটাই স্বাভাবিক, স্বাভাবিক। এটাই স্বাভাবিক। আপনি কিরকম, এবং এই পরিবর্তনটা শুধু আমার সবার ক্ষেত্রে হয়েছে। এখন কেন বলছি, আমার ছোট্ট নাতি, তাকে মোবাইল দিয়ে বুঝ রাখানো হয়। আরে ভাই কথা বলছি, দেখো তুমি, তোমরা দেখো না? সবচেয়ে আমার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্টটা হইল যে আমি তখন খুব সম্ভব কেজি 1-এ পড়ি। তখন অ্যানাউন্সমেন্ট করলো, নোটিশ দিল যে সবাই ইউনিফর্ম পরে আসবে আগামীকাল। ইউনিফর্মের হলো উপরটা সবুজ শার্ট আর নিচে হলো প্যান্ট, হলো সাদা প্যান্ট। তো আসলে তৎকালীন সময়ে প্যান্টের প্রচলন খুব একটা ছিল না। পায়জামা পাঞ্জাবি, নয়তো লুঙ্গি আর হইলো শার্ট, আর নয়তো ধুতি আর শার্ট, এই ছিল তখনকার মোটামুটি। তো আমার বাবা ভাবলো প্যান্ট যখন করেছে নিচেই পায়জামা, তাই রাতারাতি এই পায়জামা তৈরি করে দিল আর শার্টও বানাই দিল। পরিবারে দিল যে কালকে আমার ছেলে স্কুল যাবে, এই ড্রেস লাগবে। পরে যাওয়াতে তখন সিস্টার লিউ বলছে যে এই প্যান্ট না, প্যান্ট হবে ইংলিশ প্যান্ট। হ্যাঁ, এটা যার জন্য ফলে হয়েছে কি, আমাদের ওই পায়জামাটা পরে ঘরেই পরলাম আর পরে আবার নতুন প্যান্ট বানালাম। এবং এটাই ছিল আমার কাছে সবচেয়ে একটা মানে কি বলবো, এটাও একটা মানে আমার জন্য একটা লেসন আর কি, যে আসলে প্যান্ট বলতে আমরা ওই পায়জামাটাকে প্যান্ট বলতাম, হ্যাঁ, ট্রাউজারটাকে, এই আর কি। সুতরাং এটাও আমার জীবনে একটা স্মরণীয় যে আমি প্রথম ওই স্কুলে এই ড্রেস পরে প্রথমেই গিয়েছিলাম। এখন যদিও মানে তারপর সবাই এই ড্রেস পরা আরম্ভ করলো, কিন্তু প্রথম যেহেতু ক্রেডিট নেওয়ার জন্য, যে জাস্ট তাদের মানে নির্দেশটাকে আমরা মান্য করার জন্য বাবা রাতারাতি প্যান্ট এবং শার্ট, পায়জামা এবং শার্ট বানিয়ে দিয়েছিল এবং এটা পরে গেছিলাম। তো এটাই হলো আমার জন্য একটা সবচেয়ে আনন্দ ছিল যে আমি প্রথম নিয়ে পরে গেছি। কিন্তু এই প্যান্ট তো সেই প্যান্ট না, এটাই ইংলিশ প্যান্ট। ধন্যবাদ। 52 সালে 51-তে ভর্তি, 51 51 তো স্লোগান দিছি, 51-তে ভর্তিছে, 51 ছিলাম না 50 51। ও মাই গড, বিশাল বিষয়।